আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি গঠিত। এই খবরটি গত 15 তারিখে মোটামুটি সকল পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিএনপি তাদের পররাষ্ট্র বিষয়ক একটা কমিটি গঠন করেছে, যে কমিটিটি অনেকদিন ধরেই আসলে আছে বা ছিল। এর আগে এটার প্রধান ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন এটার দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের হাতে, অর্থাৎ তারেক রহমান এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির পাশাপাশি একটা সহযোগী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এইখানে যে সদস্যগুলো আছে আমি একটু তাদের সম্বন্ধে কথা বলতে চাচ্ছি, কারণ বিএনপি একটা রাজনৈতিক দল। তারা বর্তমানে সরকার বিরোধী আন্দোলন করছে। সেই সরকার বিরোধী আন্দোলনে অনেক দিন ধরেই তারা সরকারের সাথে পেরে উঠছে না। কিন্তু এই যে পেরে না ওঠার কারণে তো অবশ্যই যোগ্য লোকদেরকে আসলে সব জায়গাতে সামিল করা উচিত। এখন একজনের বাবার পরিচয় সবসময় যে তার সন্তান যোগ্য হবে না তা না। তবে বাংলাদেশের যে পরিস্থিতি দেখা গেছে, বিএনপি যেহেতু এতদিন ধরে ব্যর্থ হয়েছে, তাহলে বলা যায় যে তাদের যে বাবার পরিচয়ে সন্তান যেগুলো আসছে তারা আসলে যোগ্য না। তারা আসলে পদ পদবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথাগুলো বললাম যেহেতু তারা ব্যর্থ। এখন আসুন আমরা দেখি তা এই যে পররাষ্ট্র বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে সেখানে আসলে কারা কারা আছেন। শামা ওবায়েদের বাবা ছিলেন বিএনপির একজন বিশিষ্ট নেতা। সেই হিসেবে উনি এখানে বিএনপিতে এসে পদ পদবি পেয়ে গেছেন। তারপরে নাম হচ্ছে অনিন্দ ইসলাম অমিত। উনি হচ্ছেন তরিকুল ইসলামের একজন বিএনপির বর্ষিয়ান নেতা, তরিকুল ইসলামের সন্তান। তারপরে আসেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। উনিও নিতাই রায় চৌধুরীর সন্তান। তারপরে আসেন তাবিদাওয়াল হচ্ছেন আব্দুল ওয়াল মিন্টুর সন্তান। তার বাবাও ওই উপদেষ্টা কমিটিতে রয়েছেন। তারপরে আসেন ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উনিও সাদেক হোসেন খোকার সন্তান। তো এখানেই দেখা যাচ্ছে যে যারাই কমিটিগুলোতে স্থান পেয়েছেন তারাই প্রত্যেকেই আসলে যতটা না রাজনীতিবিদ হিসেবে স্থান পেয়েছেন, তার চেয়ে বেশি বাবার পরিচয়ে স্থান পেয়েছেন। তো এখন এটা খুব স্বাভাবিকভাবেই আসে কথাগুলো, যে যদি আপনি অযোগ্য লোকদেরকে দিয়ে কোনো কাজ করাতে যান সেক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা কম। কারণ অযোগ্য লোক দিয়ে সাফল্য আসে না, হয়তো কাজ চালিয়ে নেওয়া যায়। এখন বিএনপি কি আসলে সাফল্য চাচ্ছে না কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে? এই যে ধরুন আরেকজন আছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফুল খসরু। তো এখানে আপনি দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী উনি উপদেষ্টা কমিটিতে আছেন, তার ছেলে আছেন সহকারী উপদেষ্টা কমিটিতে। ঠিক তেমনি আব্দুল ওয়াল মিন্টু আছেন উপদেষ্টা কমিটিতে, তার ছেলে আছেন সহযোগী উপদেষ্টা কমিটিতে। আবার ঠিক সেম ভাবে আরেকটা জিনিস দেখেন, নিতাই রায় চৌধুরী আছেন, তার মেয়ে আছেন এখানে। তো এইভাবে আসলে বাবা সন্তান দিয়ে যদি রাজনীতি করা যায়, সেটাতে ব্যবসা প্রতিষ্ঠান চালানো যায় নিজের এখানে। কিন্তু জাতীয় বাংলাদেশের মতো একটা বৃহৎ পরিসরে পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে যারা চিন্তা করবে, সেই জায়গায় যদি পারিবারিক সম্পত্তির মতো যদি এই রাজনৈতিক দলটাকে যদি গঠন করা হয়, আসলে এখান থেকে খুব একটা ভালো কিছু আশা করা যায় না। এই যে বিদেশ বিষয়ক কমিটি বা পররাষ্ট্র বিষয়ক যে কমিটি গঠন করা হয়েছে, হয়তো তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা বিদেশে পড়াশোনা করে এসেছেন, খুব ভালো ইংরেজি বলতে পারেন। এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কিনা আমি জানি না। যদি এটা গুরুত্ব দেওয়া হয় তাহলে আমি বলবো এটা ভুল। এটা আসলে মেধাবীদেরকে এখানে গুরুত্ব দেওয়া দরকার। আপনি ইংরেজি না জানতে পারেন, ইংরেজি না জানলেই যে আসলে চাইনিজরা পুরো পৃথিবীকে শাসন করছে বা রাজত্ব করছে ইংরেজি না জেনেই, জাপানিজরাও তাই, দক্ষিণ কোরিয়ানরাও খুব ভালো ইংরেজি জানতো না। মানে আসলে যে জিনিসটা হচ্ছে যে ভাষাটা আপনার মতো করে আপনি, আর এখন যে প্রযুক্তির গুণে আপনি ভাষাটাকে যেভাবে হোক আপনি ম্যানেজ করতে পারবেন আপনি যদি বুদ্ধিমান হন। কিন্তু আপনার মাথায় যদি বুদ্ধি না থাকে, আপনার যদি বিবেচনা না থাকে, আপনি যদি রাজনৈতিক জ্ঞান না থাকে, শুধু বাবার পরিচয়ে বাবার সাথে ঘুরে, বাবার সাথে কথা বলে, বাবার পরামর্শ নিয়ে আপনি আসলে দলকে বা দেশকে কি দিবেন আমি জানি না। এই যে উপদেষ্টা কমিটিটা গঠন করা হয়েছে, যাদেরকে নতুন হিসেবে আনতে চাচ্ছে, তারা আসলে যতটা না রাজনৈতিকভাবে বা রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এগিয়ে বা শিক্ষা নিয়ে এগিয়ে আসছে, তার চেয়ে বেশি তাদের পারিবারিক পরিচয়টা প্রাধান্য পেয়েছে। এবং শীর্ষস্থানীয় নেতৃত্ব বাবারা তার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এইসব উপদেষ্টার সাথে সহ উপদেষ্টা কমিটি রেখে আসলে তার সন্তানকে দলে একটা জায়গা করে দিচ্ছে।
এটা আসলে হয়তোবা তার পরিবারের জন্য বা বাংলাদেশের মানুষের কোনো উপকার আসবে না, কিন্তু রাজনীতিকদের ব্যক্তিগত পরিবারের হয়তো উপকার আসবে। যাই হোক, আমি জানি না এটা আসলে সকলের নজরে পড়েছে কিনা। আসলে এখন কি বলবো, বাংলাদেশের সব জায়গাতেই স্বজনপ্রীতি চলে। এই স্বজনপ্রীতির কারণেই আসলে বিএনপি এগোতে পারেনি রাজনৈতিকভাবে। যদিও দলগতভাবে তারা যথেষ্ট পরিমাণে শক্তিশালী, কিন্তু রাজনৈতিকভাবে এগোতে পারছে না শুধুমাত্র স্বজনপ্রীতির কারণেই। তো এই পররাষ্ট্র বিষয়ক একটা গুরুত্বপূর্ণ কমিটিতে তারা পারিবারিক স্বজনদেরকে এত বেশি প্রাধান্য দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি। এখানে এখনো ভেবে দেখার সময় আছে যে অবশ্যই দলকে বা দেশকে যদি কিছু দিতে হয়, অবশ্যই তাদেরকে এই কমিটিগুলা যোগ্য লোকদেরকে দিয়ে করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দিয়ে এইসব কমিটি করে আসলে সাফল্য পাওয়া যাবে না। ধন্যবাদ।